সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সকালের জলসায় আপনাদের সকলকে স্বাগত। এমন একটি মানুষ যার বেড়ে ওঠা গ্রামে, পড়াশোনা গ্রামে, সেই গ্রামের অনেক বিরূপ পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি দেখতে দেখতে বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা, সংগ্রামের সাথে বড় হয়ে ওঠা। তারপর সে যখন প্রতিষ্ঠিত হলো, সেই যে ছোটবেলাকার বেড়ে ওঠা সংগ্রামের কথা সে ভোলেনি। সে কি করলো? একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে তাকাও। সে প্রতীক্ষা করছে মানুষের হাত ধরো। সেই মানুষের হাত ধরার জন্যই তিনি এক প্রান্ত থেকে অন্য আর এক প্রান্তে ছুটে বেড়ায়। তার মন কাঁদে। একদম তাই। আমরা আজকে চ্যানেল ভিশন স্টুডিওতে যাকে পেয়েছি, তিনি আমার আপনার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব, কাছের মানুষ, মানুষের কথা চিন্তা করার মতো মানুষ, অনির্বাণ সামন্ত। আসুন তার সাথে আমরা পরিচয় করি এবং তার কথা জানি। স্বাগত অনির্বাণ দা। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? একদম প্রচন্ড ব্রাইট লাগছে আপনাকে আজকে। থ্যাংক ইউ। একটু তো বললাম যে আমি তো জানি, শুনছিলাম আপনার কাছ থেকে যে গ্রামে আপনার বড় হওয়া। একটু পড়াশোনার ব্যাপারটা একটু আপনি বলুন, শিক্ষার ব্যাপারটা। শিক্ষা মানে আমার প্রাথমিক বা মাধ্যমিক যেগুলো আমি পাস করেছি সবই মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রায় প্রত্যন্ত গ্রাম থেকেই। তখনকার দিনে গ্রাম মানে গ্রাম, মানে অত্যন্ত খুব রিমোট প্লেস, মানে একটা পড়াশোনার জন্য অনেক দূর দূর যেতে হতো এরকম পরিস্থিতি। তারপর অবশ্য আমি পরে ফিজিক্স অনার্স পাস করেছি বা আলটিমেটলি জেভিয়ার্স থেকে আমি এমবিএ করেছি ফিন্যান্সে, কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ, এমবিএ ফাইন্যান্সে। তো সেটা অবশ্য কলকাতায়, কিন্তু প্রথম দিকের কষ্টকর পড়াশোনাটা মানে অত্যন্ত কষ্টকর। তাহলে এই যে ধরুন, এই যে আপনার এই যে শিক্ষাগত যোগ্যতা, এমবিএ ফাইন্যান্স, ফিজিক্স অনার্স, তারপরে তার সাথে সাথে সমাজ সেবাটাকে আপনি কিভাবে মেলাচ্ছেন? হ্যাঁ, তার সাথে সমাজসেবা মানে শিক্ষার সাথে তো শিক্ষাটা সেইভাবেই আমার বাবা মা বলুন যাই বলুন দিয়েছিলেন। আমি মানে প্যারেন্টস সূত্রেই, যেহেতু আমার বাবা একজন শিক্ষক ছিলেন, মাও শিক্ষক ছিলেন, রিটায়ার্ড ওনারা, আমি শিক্ষাটা এভাবেই পেয়েছি ওনাদের থেকে যে মানুষের প্রকৃত শিক্ষা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে শিক্ষা। মানে শিক্ষা মানে শিক্ষিত আমার থাকতে পারে আমার ডক্টরেট ডিগ্রি, বাট সেটা বড় কথা নয়। আমি কতটা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উপকারে আসলাম, যে শিক্ষা মানুষের উপকারে আসলো, সেটাই হচ্ছে আসল শিক্ষা বলে আমি সেইভাবেই প্রথম থেকে ওনাদের থেকে সেই আদর্শটা নিয়েই মানুষ আর কি। আচ্ছা, তার মানে আদর্শ থেকেই সমাজের একটা কাজে যাওয়া। হ্যাঁ, আদর্শ থেকে যাওয়া বলতে পারেন। প্রথম থেকে কষ্টও দেখেছি, প্রচুর কষ্টে মানে সমাজের সেবা করাটাই কষ্টের থেকে আপনার মনের মধ্যে এসেছে। অবশ্যই এসছে, এবং আদর্শ প্লাস কষ্ট দেখা নিজের চোখে বা কষ্ট পাওয়া, এটা থেকে আমার মনে হয়েছে বহু মানুষ কষ্টে আছেন বা মানুষের অসহায় দুরবস্থা অনেক বেশি। তাদের পাশে আমি যত বড়ই শিক্ষিত হই না কেন বা যত বড়ই চাকরি করি বা ব্যবসা করি, যাই করি, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোটা আমার বোধহয় কর্তব্যের মধ্যে পড়ে। নিজের বিবেকের কাছে বোধহয় আমি আদর্শবোধ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি। কি কি ধরনের কাজ আপনারা করেন, মানে আপনি করেন? হ্যাঁ, আমি করি মানে আমি তো ধরুন প্রথম থেকেই অনাথ আশ্রমের বাচ্চা বা যারা অনাথ আশ্রমের বাচ্চা তাদের জন্য দেখা মানে কাজ করেছি, বা আপনার বৃদ্ধাশ্রমে যারা আছেন তাদের জন্য কাজ করেছি। লকডাউন পিরিয়ডে প্রচুর কাজ করতে হয়েছে। ধরুন মানুষ ধরুন লকডাউন পিরিয়ডে ওষুধ নিয়ে সমস্যা ছিল, খাদ্য নিয়ে সমস্যা ছিল, করোনা কোভিডে যারা আক্রান্ত হয়েছে অক্সিজেন নিয়ে সমস্যা ছিল প্রচন্ড। প্লাস আমফান ইয়াস পিরিয়ডে ধরুন মানুষের খাদ্য, বাসস্থান বা ধরুন আপনার কি বলবো আশ্রয়ের প্রচুর সমস্যা হয়েছিল। সেগুলো মানে সব সেগুলো যোগান দেওয়া দূর দূরান্তে, নট অনলি আপনার আশ্রয়ের সমস্যাটা, আশ্রয় মানে ঝড়ে তো উড়ে গিয়েছিল, ঝড়ের সব আমফানে ধরুন মাটির বাড়ি, রিমোট প্লেস, পুরুলিয়া, বাঁকুড়া, ওখানে যেতে হয়েছে আমাদের দলগতভাবে তখন করতাম আর কি। তো ওখানে যেতে হয়েছে, এবং কোভিড পিরিয়ডে অক্সিজেন সাপ্লাই একটা বিশাল প্রবলেম ছিল, ওষুধ দেওয়া, খাবার দাবার সেকেন্ড ফেজে। এবং শুধু মানুষ নয়, জীবজন্তু যারা ছিল তাদেরও দেখছেন ট্রেন বাস চলছে না, প্ল্যাটফর্মে তারাও খাবার পাচ্ছে না, তাদেরও খাবার আমাদের মানে জোগাতে হয়েছে, মানে চেষ্টা করেছি। আমরা একদম করোনার সময় আমরা শুধু মানুষের পেছনেই ছুটে বেরিয়েছি, মানুষকে খাবার দিয়েছি, কিন্তু অনির্বাণ দা একটা নতুন কথা আমাদের শোনালেন যে জীবজন্তুদেরও তিনি কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন, খাবার দিয়েছেন। এটা কিন্তু একটা বিরাট কাজ আপনি করেছেন, সত্যি তাই। আচ্ছা, এই যে আপনি দলগতর কথা বললেন, এখন কি এককভাবে কাজ করেন? এই যে সংগঠনে, দলগত সংগঠন আর এককভাবে
কি অসুবিধা বা কেন করছেন না, একা কেন করছেন না? হ্যাঁ, অ্যাকচুয়ালি দলগতভাবে কাজ করতাম, প্রথম দিকেই করতাম। প্রথম দিকে তো আর একা করা সম্ভব ছিল না। ধরুন আজকে তো এই জায়গাটা আমি এসে পৌঁছইনি, নিশ্চয়ই অনেক দিন ধরে একদম। কাজ করছি। 2016 সাল বা 17 সাল থেকে কাজ করে আচ্ছা, আসছি। প্রায় 8-9 অ্যাকচুয়ালি বছর, 10 আমি বছর প্রায়। ছোটবেলা থেকেই কিছুটা সমাজসেবা যদি বলেন করছি, কারণ সমাজসেবার কোনো ডেফিনেশন হয় না। ছোটবেলায় স্কুলের টিফিন থেকেও রাস্তায় কাউকে দেখলে দিয়েছি, সেরকমভাবেও দেখেছি, মাকেও বাবাকেও দিতে আচ্ছা। দেখেছি। কারো মেয়ের বিয়ে হয়তো তাদের অভাব পড়েছে, তাদের কাপড় বা আলতা সেতু তখন যেমন অবস্থা ছিল খুব কষ্টের যেটুকু মধ্যেও যেরকম ভাবে দেওয়া। যেটুকু ছিল সেটুকু ওনাদের দেখেছি দিতে আর কি। তা সেই আচ্ছা। প্রেরণাটা আমাকে উদ্বুদ্ধ করতো যে আমরা তখন মূলত আমরা খেতে পাচ্ছি না, ওনারা কেন দিচ্ছেন, কিন্তু সেটাও খুব প্রেরণা ছিল। কিন্তু দলগতভাবে করতে গিয়ে দেখলাম অনেক কাজ আছে যেগুলো আমি হয়তো করতে চাইছি, দলের অনেকে হয়তো মতের সঙ্গে মিল হচ্ছে না। এমন হতে পারে দল ভাই যে অন্য কাজ করতে, আমি চাইছি হয়তো একটা একটু অন্যভাবে কাজটা করতে। হ্যাঁ, বা এটা একটা বা সমস্যা। মানুষের কাছে আমরা হয়তো অনেক সময় দেখা যাচ্ছে মানে অনেক ক্ষেত্রে স্বচ্ছতার অভাবও থাকে, সেক্ষেত্রে একটা সমস্যা আসে। সেই জন্য আমার মনে হয়েছে আমি যদি একজন মানুষকেও সাহায্য করতে পারি, আমি পৃথিবী পাল্টাতে পারবো না, একদম। তো আমি নিজে ডাইরেক্টলি সেই মানুষটার পাশে দাঁড়াই বা 10 জন মানুষকেও পারি। তো এখন সেইভাবে কাজ করছি এবং সফলও হয়েছি, মোটামুটি চেষ্টা করছি। আচ্ছা, এই যে এককভাবে কাজ করছেন, এতে কোনো সমস্যার সম্মুখীন কি আপনি হয়েছেন? আমরা বলি যে দলগতভাবে কাজ করলে অনেক ইজি হয়ে যায়, কিন্তু এককভাবে কাজ করাটা অনেকটা সমস্যা। জানি না, আমার পক্ষে কিন্তু ভালোই হয়েছে, আমি কিন্তু সুবিধাই পাচ্ছি এককভাবে। আচ্ছা, মানে নিজের মতন করে হ্যাঁ, তৈরি আমি করে জানি নিতে এই হচ্ছে। কাজটা আমার প্রায়োরিটি আছে, এটাকে আমাকে আগে করতে হবে। বা যেমন ধরুন আমার জন্মদিনে আমি ধরুন কি করলাম, আমি নিজেই কাজটা করেছি। তো আমি উলুবেড়িয়া হসপিটালে গেলাম, সেখানে নিজে রক্তদান করলাম থ্যালাসেমিয়া বাচ্চার জন্য। আচ্ছা। দিয়ে সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরে পুজো দিলাম, দিয়ে যত ওখানে যারা ছিলেন অসহায় মায়েরা, যারা মানে আমাদের ভিক্ষুক বলি, তারা রোজ বসে থাকেন মায়ের মন্দিরের পাশে, তাদের হাতে খাবার দাবার তুলে দিলাম। আচ্ছা। রেলওয়ে প্ল্যাটফর্মে কিছু মায়েদের হাতে খাবার দাবার তুলে দিলাম। এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। তার মানে জন্মদিনটাকে এইভাবেই আপনি হ্যাঁ, আমি মানে নিজে কাজ করছি, আমার প্রান্তিক মতো মানুষের করে পাশে। করতে পারি, আমি আমার মতো করে। এবার ধরুন যখনই দলে কাজ করছি, তখনই একটা ধরুন দলের বাইরে গিয়ে তো কাজ একদম। করা যায় না, মতবিরোধ হতেই পারে। সেই জন্য আমার মনে হয় আমি এখন এইভাবে কাজ করে কিছু অসুবিধা আমি এখনো পর্যন্ত সেরকম ভাবে পাচ্ছি না। আচ্ছা, একজন সমাজসেবক হতে গেলে কি কি গুণ তার দরকার হয়? একটু আমাদের বন্ধুদের বলুন। সমাজসেবক হতে গেলে দেখুন গুণ কি হয় আমি জানি না, আমি তবে নিজে যেটুকু বলতে পারি, আমি নিজে দেখেছি সবচেয়ে বড় কথা একজন মনটা ভালো হতে হবে আর কি। মানে আপনাকে ভাবতে হবে যে আপনার সংসারটা বড়, মানে নিজের পরিবারের বাইরে ভাবতে হবে, ভাবনাটাকে সেইভাবে। মানে কোভিডেও দেখুন আমার পরিবারের কথা আমি নয়, না, আমরা আচ্ছা। মানে আমার কোভিডের কথা, আমার পরিবারের কথা আমি ভাবিনি, আমি না ভেবে কিন্তু অন্যের জন্য ঝাঁপিয়েছি। একদম। তো সেটা আপনাকে ভাবনাটা মাথায় রাখতে হবে যে প্রথম কথা দ্বিতীয় হীনমন্যতা দূর করতে হবে, মানুষকে সবাইকে সমান চোখে দেখার অধিকার থাকতে হবে, সব জায়গায় যাওয়ার মানে ক্যাপাবিলিটি বা মানসিকতা আপনাকে থাকতে হবে। দ্বিতীয় কথা মানুষকে মূল্যায়ন করতে হবে, মানুষের দুঃখ কষ্টকে অনুভব করতে হবে, সবচেয়ে বড় কথা। মানুষের দুঃখ কষ্ট যদি আপনি ফিল করতে না পারেন মানবিকভাবে, আপনার মনেই হবে যে এই কাজটা আমার নিজে থেকেই করা উচিত, সেটা দায়বদ্ধতা নয়, সেটা যেন দায়িত্ব নিজে থেকে আসে বিবেকের খাতিরে। এইরকম ভাবে মানসিকতাটা থাকা উচিত। দারুণ কথা, মানে 4টে পয়েন্ট তুলে ধরলেন। 1 নম্বর হচ্ছে আমিত্ব ত্যাগ, 2 নম্বর হীনমন্যতা দূর করা, 3 নম্বর সবাইকে সমান চোখে দেখা, 4 নম্বর মূল্যবোধ, সততা, একদম 5 নম্বর। এই যে ব্যাপারটা, এগুলো ভীষণ দরকার প্রত্যেক মানুষের জীবনে, তাই না? আগামী দিনে আপনি তো বললেন অনাথ আশ্রমে কাজ করেন, বৃদ্ধাশ্রমে গিয়ে কাজ করেন, এই যে মায়ের মন্দিরে গিয়ে সবাইকে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদের খাবার দেন, আরো কি কিছু করার পরিকল্পনা আছে? হ্যাঁ, একটু বড় আকারে আছে। এখন আমি যেমন প্রতিবন্ধী শিশুদের নিয়ে ভাবনা চিন্তা করছি, অলরেডি কাজ শুরু করেছি। আমি একটু বেহালার হোমে গিয়েছিলাম, তো সেখানেও দেখলাম যে বাচ্চা মেয়েরা আছে, শিশুরা, তাদের ভীষণ কষ্ট, তারা চলতে ফিরতে পারে না, তাদের জন্য একটা ভাবনা চিন্তা। মানে প্রতিবন্ধী মানে কি অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ? অর্থোপেডিক্যাল ফিজিক্যালি চ্যালেঞ্জ এটাকে আমরা বলি, ফিজিক্যালি চ্যালেঞ্জ এটা বলি। তো সেরকম একটা ব্যাপার আছে। মানে সেখানে গিয়ে গেছিলেন। মেন্টালি চ্যালেঞ্জড কারো? মেন্টালি চ্যালেঞ্জও আছে, মেন্টালি চ্যালেঞ্জের জন্য আমি এখনো কাজ শুরু করতে পারিনি, ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে যদি কাজ করা যায়। ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা দৃষ্টিহীন বলুন বা ফিজিক্যালি যারা চলাফেরা করতে চায় তাদের জন্য আমি অলরেডি গেছি বা শুরু করেছি। ভবিষ্যতে বড় কাজ করার তো পরিকল্পনা আছেই, সেটা তো থাকবেই। এবং ক্যান্সার পেশেন্টদের জন্য রিহ্যাবিলিটেশনের খুব সমস্যা হয়, আপনি দেখেছেন ক্যান্সার পেশেন্টরা যখন বাড়ি ফেরে তারা মনোবল খুব ভেঙে পড়ে। সেই মনোবল বা উদ্দীপনা যোগানো বা তাদের বাড়ির লোকেদের সহায়তা করা বা তাদের সেই জায়গাটা তৈরি করা সমাজে আবার যাতে আগের জায়গায় ফিরে আসার, সেই ব্যাপারটা কিন্তু একটা আছে চেষ্টা আমার মধ্যে। মানে ক্যান্সার যারা পেশেন্ট হয় তাদের সবথেকে মনোবলটা ভেঙে যায়, একদম তাদের সাইকোলজিক্যালি এনহ্যান্স করা যেটা ব্যাপার থাকে তাদের রোগের পরেও। তাছাড়া
ডাক্তারবাবুদের সঙ্গে আমি কথা বলছি, সেই ধরনের যারা ক্যান্সার স্পেশালিস্ট আছেন, আচ্ছা। ভবিষ্যতে যাতে একটু বড় করে কাজটা করা যায়, মানে ঈশ্বর যদি দিন দেন, মানুষের ভালোবাসা যদি থাকে হয়তো করতে পারবো একদিন, হয়তো মানে চেষ্টা এটা করছি। কিন্তু বিরাট একটা গুণ বন্ধুরা। আমি আবার একটা গুণ তুলে ধরছি অনির্বাণদার। আমরা সবাই কি করি, আমাদের যে এনজিও আছে, সংগঠনগুলো, প্রান্তিক মানুষদের গিয়ে খাবার দিচ্ছি, পোশাক দিচ্ছি, সবকিছু শিক্ষা সামগ্রী প্রদান করছি, অবশ্যই সেগুলো ভীষণই দরকার, কিন্তু অনির্বাণদা সে তার থেকেও আরেকটু বড় কাজ করার দিকে তার মন দিয়েছেন। তা হলো যেমন হচ্ছে ক্যান্সার পেশেন্ট যাদের কথা আমরা খুব একটা ভাবি না, ফিজিক্যালি চ্যালেঞ্জড যাদের কথা আমরা খুব একটা ভাবি না কখনো, তাদের নিয়ে কাজ করার কথা। একেবারে দারুণ চিন্তা ভাবনা আপনার। আর আমি শুনেছি আপনি রক্ত দেন, একটু আগে বললেন যে থ্যালাসেমিয়া পেশেন্ট, এটা কি আপনি মাঝে মাঝে দেন? মানে হ্যাঁ, রক্ত আমি 3 মাস পর পর কি? রক্তদান অনুষ্ঠানে যেমন অতিথি হই, কিন্তু আমি মনে করি রক্তদান নিজেও দেওয়া দরকার, মঞ্চে ওটা বক্তৃতা দেওয়াটা নয়। একদম। আমি বছরে প্রায় 4 বার রক্ত দিই, 3 মাস অন্তর অন্তর দিই। আমি দিতে ভালোবাসি এটা। মানে যদি আমার রক্তটা কারো মানুষের উপকারে লাগে, মানুষের সবার রক্তই প্রয়োজন, প্রচুর মানুষের দরকার আর কি, রক্ত দেওয়াটাও খুব জরুরি। আর ভীষণ ক্রাইসিস, তো ভীষণ গরমকাল হলে তো সবসময় রক্তের একেবারে আকার লাগে। খুব আকার ডাকে, এবং সেটা আমি অ্যারেঞ্জও করি। এবং ব্লাড ব্যাঙ্কগুলোকে অনেক সময় রিকোয়েস্টও করেন, অনির্বাণবাবু একটু দেখুন, মানে খুব ক্রাইসিস চলছে, কোথাও যদি ক্যাম্প হয়, আপনি তো দায়িত্বে থাকেন অনেক জায়গায়, সেটাও করি এবং নিজেও রক্ত দিই। বাহ বাহ, এটা একটা দারুণ ব্যাপার। আর পুরস্কার তো প্রচুর পেয়েছেন, পুরস্কার মানে আগামী দিনে কিছু পাওয়ার কিছু খবর এসছে? আপনাকে তো সবাই ডেকে ডেকে আমি দেখেছি পুরস্কার দেয়। না না, এরকম ব্যাপার না, পুরস্কার পাওয়াটা বড় মানে কথা। কাজের জন্য পুরস্কার, হ্যাঁ, মানে পুরস্কার মানে তো স্বীকৃতি। পুরস্কার মানে স্বীকৃতি, বা পুরস্কার মানে প্রেরণা বলতে পারেন, একদম, উৎসাহ দেওয়া। একদম। পুরস্কারটা কোনো বড় ব্যাপার নয়, কাজটা করে যেতে হবে। কাজ করলে পুরস্কার আপনার পিছনে এমনিই দৌড়বে, সেটা নিয়ে কথা না, কিন্তু কাজের ভাবনা চিন্তাটা রাখতে হবে সব সময়। মূল কাজ। পুরস্কার পেয়ে থেমে গেলে তো হবে না, বা পুরস্কার পাওয়াটাই বড় কথা নয়, একটা আনন্দ বা স্বীকৃতি সব সময় থাকে। আমি 2021 সালে কোভিড পিরিয়ডে তখন পেয়েছিলাম দিল্লি থেকে রাষ্ট্রীয় গৌরব সম্মান, আচ্ছা, প্রথম পুরস্কার। দিল্লি থেকে বাপরে, এটা জাতীয় পুরস্কার ছিল। তারপর বঙ্গ গৌরব সম্মান, ওটাও ন্যাশনাল লেভেলেই ছিল। আর তারপর তো 2022-এ পেয়েছিলাম ওটা। 2023-এ আপনার রাষ্ট্রীয় প্রেরণা সম্মান পেয়েছি। 2000 বড় পুরস্কারের মধ্যে বলছি, বাকি তো ছোটখাটো পুরস্কার অনেকই আছে। 2024-এ আপনার ধরুন না, এই দীঘাতেই হলো আপনার রাষ্ট্রীয় শিক্ষা সম্মান। হ্যাঁ, ওটা ফেব্রুয়ারিতে হয়েছে, রাষ্ট্রীয় শিক্ষা সম্মান। ওটাও সোশ্যাল ওয়ার্কের উপরে মানে ছিল, মানে সেন্টার ফর মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর নব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ছিল। এবং 2000 তারপর একটা আন্তর্জাতিক পুরস্কার ছিল মহাত্মা গান্ধী শান্তি সম্মান, 2000 ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদ ওদের তরফ থেকে, ওটাও হয়েছে। আর পরবর্তীকালে আছে এখনো আপনার নেপালে আছে, আপনার বাংলাদেশ থেকে ঢাকা সাহিত্য পরিষদ থেকে পুরস্কার আছে, নেপালে আছে আপনার সার্ক রিজিওনাল ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড, তারপর ব্যাংকক থেকে আছে এডুকেশন মানে এক্সেলেন্স ইন এডুকেশন ইন সোশ্যাল ওয়ার্ক, এরকম বিভিন্ন অ্যাওয়ার্ড আছে, আন্তর্জাতিক পুরস্কার। এই যে আপনি আন্তর্জাতিক পুরস্কার বলছেন, আমি একটুখানি বলি যে নিজের দেশে তো কাজ করছে, মানে নিজের অঞ্চল বা নিজের রাজ্যে, বাইরে গিয়ে কাজ করার কোনো প্রবণতা কি আছে? অবশ্যই আছে, অবশ্যই। কারণ আমি আগে বাগনানে কাজ করতাম। আচ্ছা। পরিচিতিটা তো আপনাকে তো কাজের পরিধি বাড়লে পরিচিতি বাড়াতে হবে। বাগনান থেকে আমি যখন বিভিন্ন আস্তে আস্তে যোগাযোগ হয়েছে, বাগনান থেকে বেরিয়ে মেদিনীপুর, কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং, যেখান থেকে ফোন এসছে। আমি এমন সময় দীঘায় গেছি, এমনও ফোন এসছে, এক্ষুনি রক্তের ক্রাইসিস নদিয়া থেকে, কল্যাণী থেকে, ও নেগেটিভ, উনিও নেগেটিভ না, উনি তো দীঘাতে আছে, আমি তো বেড়াতে গেছি, তখনই ফোন এসছে রাতে, ফোনে যোগাযোগ করে সেই ব্যবস্থাও করেছে, একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন। তো সেইগুলো করতে হয় আর কি, সবসময় যে ফিজিক্যালি যেতে হয় বা এরকম হেল্প যদি করা যায়, তো লোকজন কেউ জানা থাকলে তাকে দিয়েও হেল্প করিয়ে দিয়ে চেষ্টা করা হয়, যদি করা যায় সেটাও চেষ্টা করা। সুতরাং তো বাইরের কাজ করা, দেখুন সোশ্যাল মানে পৃথিবীটা তো সামাজিক, পুরো পৃথিবীটাই সামাজিক, সুতরাং এখানে নয় সবাই নিয়ে সমাজ, তাই না? সুতরাং এখানে কাজ করবো না বা এই এরিয়ায় কাজ করবো না, এরকম কোনো মানসিকতা নেই। সুযোগ পেলে কাজ এলে কাজ করতে হবে, একদম এইটাই হচ্ছে বড় কথা। যেখানেই হোক জায়গা দেখার ব্যাপার নেই, ঠিক, সেই মানসিকতাটা আগে তৈরি করতে হবে। বন্ধুরা, সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি আমাদের আজকের অতিথি অনির্বাণ সামন্তকে সঙ্গে নিয়ে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া।
छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সকালে জলসা, সকালে জলসা। বিরতির পর ফিরে এলাম। সমাজ সেবক, সমাজের সেবায় নিয়োজিত প্রাণ যে মানুষটি, অনির্বাণ সামন্তকে সঙ্গে নিয়ে সকালের জলসা অনুষ্ঠানে। তো অনির্বাণ দা, ভীষণ ভালো লাগছে আপনার যে এই মানসিকতা, তার এই যে শেয়ার করছেন আমাদের সঙ্গে, আমাদের বন্ধুদের সঙ্গে, ভীষণই ভালো লাগছে। আত্মতৃপ্তি এবং প্রচার, এই দুটোর মূল্যবোধ তো আলাদা। এই দুটোকে আপনি কিভাবে দেখেন? এই যে বললেন আমার তৃপ্তি হয়, আত্মতৃপ্তি, এবং তার সঙ্গে একটা প্রচারের একটা যে ব্যাপার। না, একটা কথা বললাম, অ্যাকচুয়ালি আত্মতৃপ্তি তো খুবই হয়, কারণ সমাজসেবা করতে গেলে আগে সবচেয়ে বড় মানসিকতাটা দরকার। আপনি ভিতর থেকে আনন্দ পাচ্ছেন কিনা, তবে আপনি পরবর্তী কাজে ঝাঁপাতে পারবেন। সেই মানসিকতাটা আপনার মধ্যে তৈরি হয়েছে কিনা আপনার দরকার। যারা সমাজসেবার কাজে লিপ্ত আছেন, শুধু আমি নয়, প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা। তো আমি এটুকু বলি যে তোনারা আত্মতৃপ্তি তো পাচ্ছেনই, নাহলে তারা এই ধরনের কাজ করতে আসতেন না। অবশ্যই যদি প্রচার বলেন, সেখানে আমরা তো ধরুন আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করছি তো নিজে নিজে থেকে, তো সেই কাজটা দেখে যদি অনেকে, আমি জন্মদিনে রক্ত দিলাম, তাতে যদি কেউ দেখে যদি আরও 10 জন রক্ত দেয়, সেটা কিন্তু ভালো। আমি বৃদ্ধাশ্রমে গেলাম, যদি একদম। দেয়, সেটা হচ্ছে আরো ভালো। এটা আমি মনে করি সবাই মিলে এগিয়ে সবাই মিলে আসুন। এগিয়ে আসা, লোকে ভাবনা চিন্তাটা যদি পাল্টায় কারো কাজটা দেখে, আমার দেখে যদি একজনও ভাবেন, সেটা বোধহয় আমার কাছে অনেক বড় পাওনা হবে। আমি বোধহয় ঈশ্বরের কাছে অনেক বড় কৈফিয়ত দিতে পারবো যে আমি একজনকে পাল্টাতে পেরেছি। আর আমি তো নিজে কিছু করি না, আমাকে ঈশ্বর সবই সেই যতটুকু করান আমি করি। উপরওয়ালা করান। আর সবচেয়ে বড় কথা, সাথে আছেন দর্শক, যারা ভালোবাসা দিয়েছেন, যারা এখন দেখছেন বা দেখছেন না, তারাও এর জন্যে অবশ্যই ভালোবাসা দিয়েছেন বলে আমি এই জায়গাটা আসতে পেরেছি আজকে। তো আমি যেটা শুনি যে রাজনীতি ছাড়া সমাজ সেবা হয় না। আপনি রাজনীতির সাথে সমাজ সেবাকে কিভাবে যুক্ত করবেন? না, অনেকে মনে করেন এটা যে রাজনীতি ছাড়া সমাজসেবা হয় না, বাট আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ হচ্ছে রাজনীতি করলে সমাজসেবা করা যাবে আর সমাজসেবা না হলে করা যাবে না, এরকম কোনো মনে হয় নয় ব্যাপারটা। কারণ আমি তো নিজেই সমাজসেবা করছি। তো সমাজসেবা করতে গিয়ে আপনি ধরুন রাজনীতিতেই যুক্ত হয়ে যান, সঙ্গে সঙ্গে কী হবে, আপনার যখনই আপনার গায়ে একটা কারো কোনো দলের ছাপ পড়বে স্পেসিফিকভাবে, আপনি তো বেশ কিছু সংখ্যক মানুষের কাছে খারাপ হবেনই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোনো মানে রাজনৈতিক দলই তো চিরস্থায়ী নয় যে ওই দল থাকলে যতক্ষণ আমি থাকবো ততক্ষণ দলের ছাত্র ছয় আমি থাকলাম, তারপর আমি হয়তো না কেউ চিনতেই পারলেন না, এরকম হলেন। আর দ্বিতীয় কথা, দলের আদর্শই তো শেষ কথা। এখানে আমার আদর্শের কোনো দাম নেই। আমি যে কাজটা করবো সমাজসেবাটা, হয়তো দল সেটা নাও মানতে পারে যে এই কাজটা করা যাবে না, এইটা করতে হবে, সেখানে দলের নীতিটাই মানতে হবে। এই জন্য আমার কখনো মনে হয় না যে রাজনীতিতে থেকে সমাজসেবাটা বেশি করে করা যায়। তার থেকে মনে হয় রাজনীতির বাইরে থেকে মানুষের ভালোবাসাটা বোধহয় অনেক সুন্দর করে বা আরও বেশি করে পাওয়া যায় বলে আমি এখনো মনে করছি। আচ্ছা, এই যে কাজ করছেন, করতে করতে কোনো রাজনৈতিক দলকে আপনাকে এখনই আমন্ত্রণ জানিয়েছে? হ্যাঁ, সেরকম হয়েছে হয়তো, কিন্তু আচ্ছা। সেটা হলো আমার এই মুহূর্তে ইচ্ছা নেই। তবে ভবিষ্যতে সময়, সবকিছুই সময় বা পরিস্থিতির উপর নির্ভরশীল, তো কি একদম। হবে সেটা সময় সিচুয়েশন বলবে। তবে আপাতত আমি এদিকে এখন নেই আর কি, মানে মানসিকতাই মানসিকতাটা নেই এখন আর। নেই। হ্যাঁ, শুধু হ্যাঁ। কাজ করার কাজ করার মানসিকতাই আছে। মানসিকতাটাই আছে। আচ্ছা, এই যে আপনি কাজ করেন, সমাজ সেবা করেন, সমাজের প্রান্তিক মানুষের পাশে যান, কোনো ভালো অনুভূতি যে এই কাজটা আমাকে ভীষণ তৃপ্তি দিয়েছে, একটা তৃপ্তি ব্যাপার থাকে না, সেটা কি কখনো কোনো কাজে হয়েছে? আমাদের একটু। অবশ্যই হয়েছে, কারণ আমি সমাজসেবার প্রত্যেকটা কাজের মধ্যেই তৃপ্তি পাই। প্রত্যেকটা আচ্ছা। কাজের মধ্যে আমি বৃদ্ধাশ্রমে মায়েদের কাছে গিয়ে মায়েদের সাথে সময় কাটিয়ে তাদের সুখ দুঃখের সাথী হয়ে যেমন তৃপ্তি পাই, তেমনি আপনি মানে প্রতিবন্ধী শিশুদের সাথে ওদের আনন্দের ভাগিদার হয়ে ওদের সাথে ওদের যেগুলো প্রয়োজনীয় জিনিস, সবচেয়ে বেশি প্রয়োজন কোনটা সেই সময়, সেটা দিয়ে যেমন তৃপ্তি পাই। আবার দেখি যাদের কাছে এক টুকরো মাংস মানে অনেক বড় ব্যাপার, ইনফাটা ছেলেদের কাছে, তাদের খাইয়ে তাদের জামা কাপড় দিয়ে আমি খুব তৃপ্তি পাই। হাসি মুখটা দেখেই আমার অন্তর ভরে ওঠে। আমি দেখেছি পেয়ে যত আনন্দ পাওয়া যায়, দিয়ে তার থেকে বেশি অনেক আনন্দ পাওয়া যায়। কারণ আমি প্রথম জন্মদিন অমরাগড়ি বৃদ্ধাশ্রমে করেছিলাম, মায়েদের খাইয়ে মায়েদের আমি বস্ত্রও দিয়েছিলাম। তা ঘুম থেকে উঠেই রোজ সকালে মনে হতো আমার মনটা বেশ খুশি খুশি হয়ে আছে। কী কারণে খুশি আমি জানতাম না, বাট খুশি ভেতর থেকে থাকতো। এটা যারা না করে না তাদের বোঝানো যাবে না। একদম। আচ্ছা, এই যে বৃদ্ধাশ্রমের কথা বললেন, তাদের কি, আমরা জানি যাদের সন্তানরা অনেকে নেই বা আছে, তবুও তাদের হয়তো কাজের জন্য তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে,
বা দায়িত্ব বহন করবে না, সেই জন্য বৃদ্ধাশ্রমে দিচ্ছে, তাদের কি মনের কোনো কথা আপনি শুনেছেন যে আমি না, মায়েরা তাদের এমন প্রতি না, আকুতি- মায়েরা যতই সন্তান বৃদ্ধাশ্রমে দিয়ে যান, আমি দেখেছি মায়েরা কিন্তু ঝট করে সন্তানদের বিরুদ্ধে কখনো বলেন না। মায়েদের আচ্ছা। মানে মায়েরা মাই হন, আমি দেখেছি। মানে মায়েদের যত হয়তো ভেতরে কষ্ট পাচ্ছেন আমরা বুঝতে পারি, ফিল করি, কিন্তু ওনারা ডাইরেক্টলি প্রকাশ করেন না। ওনারা বলেন আমার সন্তান ভালো থাক, আমার ছেলে খুব ভালো ছিল, আমার মেয়েটা খুব ভালো ছিল, আমার নাতনি খুব ভালো ছিল, আমার নাতি খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, এই গল্পগুলি কিন্তু করেন। ভেতরে আচ্ছা। কষ্টটা বুঝতে পারি আমরা, কিন্তু ওনারা মা তো ওনাদের কষ্টটা কিন্তু বলেন না, যে আলাদা থাকার কষ্টটা বুঝি। তাহলে বন্ধুরা এখান থেকে আপনারা আরেকটা মানে একটু ছড়িয়ে দিন এই অনুষ্ঠানটি সবার মাঝে, কারণ বৃদ্ধাশ্রমে আমরা পাঠাই হয়তো অনেক ইয়েতে আমাদের অসুবিধার জন্য, তবু মা বাবাকে নিজের কাছে রাখার চেষ্টা করুন, যাতে ওইখানে না পাঠানো হয়। এই মানসিকতাটা আপনারা সকলে তৈরি করুন। তো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হয়েছেন কি? চ্যালেঞ্জের মুখোমুখি তো হতেই হবে। একটু দেখুন, গল্প শুনবো। আপনি যখন ভালো কাজ করলে আপনাকে চ্যালেঞ্জ মুখোমুখি হতেই হবে। আপনি যদি আগের থেকে ভাবেন, স্বামীজিকে নিয়ে ভাবেন, তো স্বামীজি সে তো- সিস্টার নিবেদিতাকে নিয়ে কাজ করতেন, তখনও চ্যালেঞ্জের মুখোমুখি ওনারা হয়েছেন, অনেক কথা লোকের কাছে শুনতে হয়েছে। অ্যাটলিস্ট আপনি রামমোহন রায়কে দেখুন, ওনার জন্মদিন ছিল গতকাল, তো ওনারকেও বিধবা বিবাহ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। বাল্য বিবাহ এনার করতে গিয়ে এনার বিদ্যাসাগর মহাশয়কে শেখার মুখোমুখি হতে হয়েছে। তো এগুলো চলতে থাকে ওনাদের থ্রুতে। ওনারা তো মহাপুরুষ, আর আমি একজন সামান্য মানুষ, কিন্তু আমি যে বাধার সম্মুখীন হব না, আমাকে তো বাধার সম্মুখীন হতেই হবে। কারণ যারা ধরুন এই ধরনের সমাজসেবা করেন, তারা তো নিঃস্বার্থভাবেই করেন, ঠিক আছে, কিন্তু কিছু মানুষ থাকবে যারা করেন না হয়তো কাজ, তারা সমালোচনা করবেনই। কিন্তু এইটা শুনে ওনারাও যেমন থেমে যাননি, আমরাও যদি থেমে যাই ভালো কাজটা, তাহলে কিন্তু আমরা অসহায় মানুষদের সঙ্গ রাখানো, মানুষের ভালোবাসাটা আমাদের সাথে আছে। একদম। খুব কম সংখ্যক মানুষ হয়তো সমালোচনাটা করেন। না, যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, আমি সেই একটা দুটো উদাহরণ চাইছিলাম, সেখান থেকে আপনি কি করে বেরিয়ে এসেছেন? ধরুন একটা কাজ করতে গেলে হ্যাঁ। শুধু দেখুন, সমালোচনা তো মানুষের স্বভাব করবেই, করবেই। হ্যাঁ। সেখানে কি কোনো বাধাপ্রাপ্ত হয়েছেন যে না তুমি এই কাজটা করতে পারবে না, এখানে এখন যেতে পারবে না, আপনি তবুও উপেক্ষা করে সেখানে চলে গেছেন, এরকম কোনো কিছু কি? হ্যাঁ, সেরকম হয়তো কোভিড পিরিয়ডে অনেক সময় হয়েছে, যে আচ্ছা। অনেক সময় হয় রেস্ট্রিকশন থাকে, যে যাওয়া যাবে না, সেগুলো এসছে অনেক সময় রেস্ট্রিকশন যদি বলেন। আর ওইটা একটা জিনিস, আর মানুষের সমালোচনাটা একটা জিনিস। একদম তাই। সমালোচনাটা কাজের পরে হতেই থাকে, ও কিন্তু হবেই। ওটা শুনে আমরা থামলে হবে না, আমরা একদম। কাজটা করেই যাই। কারণ মহাপুরুষদের জীবনে পড়েছে তো, ওনাদের দেখেছি এই ধরনের বাধা একদম। প্রচুর কিন্তু ওনারা থেমে যাননি। না। আজকে মানুষ বুঝতে পেরেছিলেন কাজটা ওনারা করেছেন। অ্যাকচুয়ালি আমিও তো জেভিয়ার্সের ছাত্র, তো জেভিয়ার্সের ফাদার বলেছিলেন যে উই ডোন্ট ক্রিয়েট এডুকেটেড পারসন, উই ক্রিয়েট হিউম্যান বিংস। রাইট। তো মানবিকতাটা তৈরি হোক। আমরা আজকের যুগে এসে আমরা বোধহয় অনেকটা সংকীর্ণ হয়ে পড়ছি, এবং পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদেরকেও বোধহয় আমরা সংকীর্ণ মানসিকতা তৈরি করে ফেলছি। এইখানেই চলে আসছে আমি আপনার আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমার শেষ প্রশ্ন সেটা হলো, বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মকে আপনি কি বার্তা দেবেন সমাজ সেবার বিষয়ে? এইমাত্র আপনি বললেন সংকীর্ণ মানসিকতা, মোবাইল কেন্দ্রিক একটা আচার আচরণ তাদের মধ্যে চলে এসেছে, এখান থেকে কি করে তারা বের আমরা হবে? নিউক্লিয়ার ফ্যামিলিতে ম্যাক্সিমামই চলে এসেছি, তো ম্যাক্সিমামই আমরা পুরো একসঙ্গে থাকতে অভ্যস্ত না, ঠাকুমা দিদিমা বা এইসব নিয়ে আমরা ক্রমশ ছোট সংসারের মধ্যে চলে আসছি। এবং আমরা আমাদের এখনকার যা জেনারেশন, আমাদের বাবা মা যারা আছেন, তারা হয়তো শেখাচ্ছি না যে ভিখারিকে একটা খাবার দিতে হয়, বা কেউ জল চাইলে জলটা দিতে হয় রাস্তার ধারে, সুতরাং এটা আমার জিনিস, আমি নেব, এই মানসিকতাটা বোধহয় শিক্ষার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে বর্তমান প্রজন্মের মধ্যে। এবং সেটার জন্য সম্পূর্ণরূপে বোধহয় আমরাই বেশিরভাগ সেটা তৈরি করছি। তা আমি আমাদের প্রজন্মকেই বলি, একটু মানবিক হন। মানবিক সমাজসেবা মানে 100 লোককে কেউ আপনাকে খাওয়াতে বলছে না, কেউ 1000 লোককে কাপড় দিতে বলছে না। আপনি খুব ক্ষুধার্ত মানুষকে দুদিন খাননি, তাকে যদি একটা কেক কিনেও দেন, সেটাও কিন্তু অনেক বড় সমাজসেবা। একদম। তো একটু মানবিকতা যদি থাকে, তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মকে আমরা দেখব অনেক ভালো থাকতে পারবো। অনেক বৃদ্ধাশ্রম অনাথাশ্রম ত্যাগ করে অনেক কিছু ছেড়ে আমরা হয়তো পরবর্তী প্রজন্ম হয়তো মানুষের পাশে দাঁড়াবে, মানুষের সাথে থাকবে। এইটুকু বার্তা আমি শুধু বর্তমান প্রজন্মের যারা আছেন তাদের কাছে রাখতে চাই, পরবর্তী প্রজন্মকে সেইভাবে মানুষ করার জন্য। একদম একদম ভীষণ দামি একটা কথা তুলে ধরলেন। আমি এরকম অনেক শুনেছি, নিজের সন্তানকে বলছে যে টিফিন নিজে খাবে, বন্ধুকে দেবে না। এই মানসিকতাটা দূর হওয়া দরকার। মানবিক হওয়াটা খুব দরকার, সংকীর্ণতাটা দূর হওয়া খুব একদম। দরকার। এবং সেটা মা বাবা মানে আমাদের প্রজন্ম থেকেই শুরু হওয়া দরকার, যেটা আমাদের প্রজন্মের মধ্যেও কিন্তু কম হয়ে রয়েছে, তাই না? নিউক্লিয়ার ফ্যামিলি, আমি খাবো শুধু, আর কাউকে দেবো না, একদম। এই জায়গা থেকে আমাদের কিন্তু সচেতন হতে হবে। অনেক কৃতজ্ঞতা অনির্বাণ দাকে আমাদের এত সুন্দর করে সমাজ সচেতন হিসেবে গড়ে তোলার জন্য বার্তা দিলেন এবং নিজেও কাজ করে চলেছেন। আমরা আমাদের সকালের জলসার পক্ষ থেকে কিছু প্রীতি উপহার, স্মারক একটু অনির্বাণদার হাতে তুলে দেব। চ্যানেল ভিশনের মেডেল,
চ্যানেল ভিশন এবং সকালের জলসার একটি সার্টিফিকেট, একটি স্মারক এবং একটি গিফট কুপন, বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। অনেক কৃতজ্ঞতা অনির্বাণদাকে। এবং বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, সকালের জলসা অনুষ্ঠানে থাকুন। আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।